আমাদের অডিও ঠিক আছে কিনা, আমাদের ভিডিও ঠিক আছে কিনা, আমাদেরকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা। ওকে, জেরিম প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, ওর মনে হয় অনেক প্রশ্ন এই জন্য। আর বাকিরা কোথায় আছো? ঝটপট জলদি যদি জয়েন করে ফেললে আমরা ক্লাসটা কিন্তু চটপট শুরু করে দিতে পারবো। সো তোমরা আমাকে একটু জানাও যে তোমরা কে কেমন আছো, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক পড়বো। এটা তোমাদেরকে আজ অবধি যারা যারা বলেছে যে বিভীষণের প্রতি মেঘনাদ খুবই কঠিন একটা টপিক, এটা একটা আমি বলবো যে একটা স্ক্যাম করেছে তোমাদের সাথে। ঠিক আছে, বিভীষণের প্রতি মেঘনাদ খুবই সহজ একটা টপিক। আমার স্পেশালি মনে আছে আমি গত বছরের ক্লাস নিয়েছিলাম 2025 ব্যাচের। তো ক্লাস নেওয়ার পরে বিভীষণের প্রতি মেঘনাদ আসলে ফুল সিলেবাসে ছিল। ক্লাস নেওয়ার পরে যখন হচ্ছে সরকার থেকে ঘোষণা আসলো যে না, বিভীষণের প্রতি মেঘনাদ আসলে শর্ট সিলেবাসে নাই, মানে শর্ট সিলেবাস সি ফলো করতে হবে ওদেরকে, ফুল সিলেবাসে নাই, অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদটা যখন বাদ পড়ে গেল, তখন আমার চেয়ে আমার স্টুডেন্টরা বেশি আফসোস করেছে যে ইস, এত ভালো করে একটা কবিতা শিখলাম ফারহান ভাইয়ের কাছে, কিন্তু এখন কবিতাটা বাদ দিয়ে দেওয়া হলো, এখন আমরা কিভাবে বাকি বন্ধুদের চেয়ে বেশি নম্বর পাবো। ওকে, বাইরে বলছে জি ভাইয়া ক্লিয়ার। অলরাইট, জেরিম কিন্তু জিপিএ 5 পেয়েছে, কংগ্রেচুলেশন জেরিম। ইমরান হোসেন হাই ভাইয়া বলছে হ্যালো। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমাকে এটাও লিখে জানাতে পারো যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করেছো। আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করবো। বাইজিৎ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং দোয়ায়। আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষার ছুটি কার কেমন কাটছে বলো তো দেখি। আমি গতকাল আমাদের টেনএমএস এসএসসি এইচএসসি ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেছিলাম। পোস্টটা হচ্ছে এরকম যে তোমাদের এসএসসি পরীক্ষার ছুটি যার যেমনই কাটুক, একটু পড়ালেখার সাথে থাইকো আর কি, বুঝছো? মানে মনে করো যে গল্পের বই হোক বা অন্য কোনো বই হোক, একটু পড়ার অভ্যাসটা যাতে থাকে, পড়ার টাচটা যাতে থাকে। হ্যাঁ সাদিয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা আজকে আজকে আমি ঠিক করেছি তোমাদেরকে এমন একটা টপিক পড়াবো যেই টপিকটা সবাই বলে কঠিন, বিভীষণের প্রতি মেঘনাদ সবাই বলে কঠিন। তো আজকে আমি এই টপিকটা সম্পর্কে ইন্টারেস্টিং কিছু স্টোরি বলবো, কিছু গল্প বলবো, এবং গল্পগুলো জানার পরে তোমাদের কাছে আর গ্যারান্টি দিচ্ছি বিভীষণের প্রতি মেঘনাদ কঠিন মনে হবে না। এইটুক বিশ্বাস কি আমার উপর আছে? তোমরা যারা আমার ক্লাস আজকে প্রথমবারের মতো করছো না, তার মানে তোমরা যারা এর আগেও আমার ক্লাস দেখেছো, এর আগেও আমার ক্লাস করেছো, তারা একটু বলো তো যে আমার উপরে এই বিশ্বাসটুকু আছে কিনা। আমি যদি বলি যে একটা টপিক আমি সহজ করে দিব পানির মতো, তাহলে আমরা কি সহজ করতে পারবো কিনা। টাঙ্গাইল থেকে সাদিয়া জয়েন করেছে, হ্যালো সাদিয়া, টাঙ্গাইল আমার যাওয়া হয়েছে। পাবনা থেকে সুদীপ্ত সরকার জয়েন করেছে, পাবনাতেও আমার যাওয়া হয়েছে, বাট 1 থেকে 1.5 দিনের মতো ছিলাম। আচ্ছা, 1170-এ কি ঢাকা কলেজ হবে? একটু মনে হয় টাফ হবে, কারণ ঢাকা কলেজে নাম্বারটা বেসিক্যালি আরো হাই রেঞ্জে তারা চায় আর কি, 1200 এন্ড অ্যাবাভ মোরালেস এরকম চায়। বাট এটা আসলে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, অ্যাপ্লাই করার আগে কেউ বলতে পারে না। কারণ সবাই মনে করো এইবার যারা যারা 1200 আপ পেয়েছে তারা সবাই মনে করো হচ্ছে চিন্তা করে যে তারা ঢাকা কলেজে পড়বে না, তারা সিটি কলেজে পড়বে বা নটরডেম কলেজে পড়বে বা সেন্ট জোসেফে পড়বে, তারা ওখানে অ্যাপ্লাই করে চলে গেল, তখন কিন্তু তোমার জন্য জায়গাটা খালি হয়ে যেতে পারে। এই জন্য অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করতে তো কোনো দোষ নাই, তাই না? আচ্ছা, ডোরেমন একটা কথা বলেছিল, ডোরেমন, ঠিক আছে, ডোরেমন কি বলেছিল জানো? ডোরেমন কার্টুন দেখতাম ছোটবেলায়, আমি দেখতাম না, আমার কাজিন দেখতো, কাজিনের পাশাপাশি আমি দেখতাম। সেটা হচ্ছে ডোরেমন বলেছিল যে কোশিশ করনে মে কোই বুরাই নেই হ্যায়, বুঝছো? সো ঢাকা কলেজে তোমার 1170 নাম্বার এসেছে, মানে এইটাতে মানে তোমার ট্রাই করতে তো কোনো দোষ নাই। অলরাইট, ওকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের আজকের যে ক্লাসটা আমরা খুব মানে একদম ফুল বিভীষণের প্রতি মেঘনাদটা আমরা পড়বো না, আমরা বিভীষণের প্রতি মেঘনাদটা একটা ছোট পার্ট পড়বো। মানে আমরা বিভীষণের প্রতি মেঘনাদটাকে বেসিক্যালি আমাদের যে পেইড কোর্স সেখানে 2টা ভাগে ভাগ করে পড়াই। আজকে আমি সেই 2টা ভাগের প্রথম ভাগটা নিয়ে আলোচনা করবো, যাতে তোমরা একটু আইডিয়া পাও। ঠিক আছে, তোমরা যাতে একটু আইডিয়া পাও যে বিভীষণের প্রতি মেঘনাদটা কিভাবে দেখতে, কিরকম বিভীষণের প্রতি মেঘনাদ। ঠিক আছে, তো এখন বলো বন্ধুদের জন্য, তোমরা মতামত জানাও, বন্ধুদের জন্য কি ওয়েট করব নাকি পড়ানো স্টার্ট করে দিব বলো। তোমরা যারা আগে এসেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার জন্য থাকছে আমার পক্ষ থেকে একটা করে মিস্টার ম্যাঙ্গো টাইমলি আসার জন্য। বাকি যারা আসে নাই তাদের জন্য কি আমরা অপেক্ষা করবো নাকি পড়ানো স্টার্ট করে দিব? রংপুর থেকে সাকি জয়েন করেছে, হ্যালো সাকি। ইসফার ওয়ালাইকুম আসসালাম তোমাকে। যাত্রাবাড়ি থেকে দেখছি আসমাউল হুসনা, আচ্ছা স্যার। বরিশালের পিরোজপুর থেকে দেখছি, অল রাইট। নাইমা সুলতানা ওয়ালাইকুম আসসালাম, নাইমা সুলতানা তোমাকে। আর যারা যারা দেখছো সবাই একটু ক্লাস ডিসকাশনে জানাও যে আমাদের ক্লাসে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন বলো যে যাদের জন্য আমরা ওয়েট করছি তাদের জন্য ওয়েট করবো নাকি পড়ানো স্টার্ট করে দিব? আচ্ছা চলো পড়ানো শুরু করি। শুরু করবো একটা স্টোরি দিয়ে, যেমনটা আমরা আমাদের পেইড কোর্সে করি। স্টোরিটা কি? সেটা হচ্ছে স্টোরি। এই স্টোরি কিন্তু ক্লাস স্লাইডে লেখা নাই, কোথাও লেখা নাই, এটা সবাই মিস করবে। এই জন্যই হচ্ছে আমি ক্লাসে শুরুতে বলবো, এরপর থেকে আমি এটা করব। আমার ক্লাস যখন শুরু হবে আমি শুরু করবো একটা স্টোরি দিয়ে, যাতে যারা দেরি করে আসে তারা ক্ষতিপূরণ হিসেবে, ক্ষতি হিসেবে তাদের যাতে হচ্ছে স্টোরিটা মিস হয়ে যায়। অলরাইট,
তো আমরা জানি যে এই বিভীষণের প্রতি মেঘনাদটাতে কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন রাম, ঠিক আছে, এবং রামের একজন সৎ ভাই আছে। রামের সৎ ভাইয়ের নাম কি আমরা জানি? রামের সৎ ভাইয়ের নাম কি? রামের সৎ ভাইয়ের নাম হচ্ছে লক্ষণ। কিন্তু আমরা বাংলা সিনেমায় যেরকম দেখি যে সৎ ভাই মারামারি, সৎ মায়ের সাথে সৎ ছেলের মারামারি, রাম লক্ষণের ক্ষেত্রে কিন্তু এমনটা ছিল না। রাম লক্ষণ একেবারে আপন ভাইয়ের মতোই তাদের আচার আচরণ ছিল। তো আমাদের স্টোরির দুইটা মেইন ক্যারেক্টার হচ্ছে রাম আর লক্ষণ। আর এদিকে রাম লক্ষণ একটা কারণে একটা মানে একজন ঋষি তাদেরকে একটা অভিশাপ দিয়েছিল, সে কারণে তারা গিয়েছিল বনবাসে। বনবাসে গিয়েছে মানে তারা তাদের নিজেদের লোকালয় বাড়িঘর ছেড়ে তারা অন্যত্র থাকতে গেছে, বনের ধারে থাকতে গেছে। বনের ধারে যখন থাকতে গেছে, কে কে গেছে? রাম গেছে, লক্ষণ গেছে, আর রামের স্ত্রী, তাকে কি আমরা চিনি? রামের স্ত্রীর নাম কি আমরা জানি? সীতাও গেছে। রাম লক্ষণ সীতা তিনজন গেল কোথায়? তিনজন গেল বনবাসে। আচ্ছা, এইদিকে ঘটনা হলো কি অন্য আরেক জায়গায়, সেটা হচ্ছে লঙ্কাপুর। লঙ্কাপুর, ঠিক আছে, অনেকে বলে লঙ্কাপুর নাকি শ্রীলঙ্কা। যাই হোক, লঙ্কাপুরের রাজা ছিল রাবণ, আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। রাবণের অনেকগুলো ভাই বোন, তার মধ্যে একজনের নাম হচ্ছে শূর্পনখা। কি নাম? শূর্পনখা। আমরা পরে আরো ডিটেলস দেখবো, এখন জাস্ট স্টোরির ক্যারেক্টার গুলো বুঝি। শূর্পনখা মানে কি জানো? যার নখ, নখ আছে না, নেল, যার নখ অনেক শার্প, মানে যার নখ অনেক শার্প, তাকেই বলা হয় শূর্পনখা। তো শূর্পনখা হচ্ছে রাবণের কি? শূর্পনখা হচ্ছে রাবণের বোন। রাবণের বোন হচ্ছে শূর্পনখা। এইবার ওরা তো আছে বনবাসে, ওরা বনে বনে বাস করছে, রাম, লক্ষণ আর সীতা। এখন রাম কিন্তু বিবাহিত, রামের কিন্তু বিয়ে হয়েছে সীতার সাথে। ঘটনা হয়েছে কি, শূর্পনখা এসেছে বনের ট্যুরে, পিকনিকে যাই না আমরা, ওরকম পিকনিকে গেছে। পিকনিকে গিয়ে শূর্পনখার ভালো লেগে গেছে কাকে? রামকে। ওর ভালো লেগেছে, রামকে প্রপোজ করেছে শূর্পনখা, কিন্তু রাম রিজেক্ট করে দিয়েছে। রাম বলেছে না, আমি বিবাহিত, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, ঠিক আছে। তো রাম করেছে কি, প্রপোজাল প্রথমেই রিজেক্ট করে দিয়েছে। এরপরে শূর্পনখা করেছে কি, লক্ষণকেও সে কি করার চেষ্টা করেছে? প্রলুব্ধ করার চেষ্টা করেছে। এখন লক্ষণও রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে, রামও রিজেক্ট করে দিয়েছে, লক্ষণও রিজেক্ট করে দিয়েছে। কারণ ওরা হচ্ছে রাক্ষস আর ওরা হচ্ছে মানুষ বা দেব। মানে এটা যদি আমি পজিটিভ ক্যারেক্টার দেখি, এটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন ঘটনাটা কি হয়েছে? পরে শূর্পনখা যখন রামকেও পটাতে পারলো না, শূর্পনখা যখন লক্ষণকেও পটাতে পারলো না, শূর্পনখা করলো কি, সীতাকে, সে ভাবলো যে আমি দেখতে এত সুন্দর, কিন্তু রামও পটলো না, লক্ষণও পটলো না। ঘটনা কি, নিশ্চয়ই এখানে সীতার হাত আছে, নিশ্চয়ই সীতা এই দুজনের মাথা খেয়ে রেখেছে যে আমাকে ওরা পাত্তা দিচ্ছে না। তখন শূর্পনখা করলো কি, সীতাকে খেয়ে ফেলতে গেল। কারণ কি, ওরা তো রাক্ষস, ঠিক আছে, রাবণের বোন শূর্পনখা, ওরা তো রাক্ষস, রাক্ষস পরিবারের। ও করেছে কি, সীতাকে খেয়ে ফেলতে গেছে। যখন সীতাকে খেয়ে ফেলতে গেছে শূর্পনখা, তখন ভাবিকে বাঁচানোর জন্য, অর্থাৎ লক্ষণ সীতাকে বাঁচানোর জন্য কি করলো, শূর্পনখার নাকটা কেটে দিল। কেউ কেউ বলে কানও কেটে দিয়েছে, তবে সবচেয়ে বেশি যে কথা শুনছি সেটা হচ্ছে শূর্পনখার নাক লক্ষণ কেটে দিল। এখন শূর্পনখার নাক কাটা যাওয়ার পরে শূর্পনখা তো খুবই ইনসাল্টেড এন্ড অফেন্ডেড হলো। শূর্পনখা গিয়ে তার ভাই রাবণের কাছে বিচার দিল যে বনবাসে গিয়েছিলাম, বনে ট্যুর করতে গিয়েছিলাম, সেখানে রাম আর লক্ষণ মিলে আমার নাক কেটে নিয়েছে। আবার এদিকে আরেকটা ঘটনা, শূর্পনখা কিন্তু এখানকার পুরো ঘটনাটা রাবণকে বলে নাই, যে এখানে সে কি করেছিল, ঠিক আছে, সে যে সীতাকে খেয়ে ফেলতে গিয়েছিল, তারপর তাকে মানে প্রোটেক্ট করতে গিয়ে যে তার নাক কেটে দেওয়া হয়েছে, এসব কিছু সে তার ভাই রাবণকে বলে নাই। রাবণকে বলেছে আমি ভালো ভদ্র মানুষের মধ্যে গিয়েছিলাম, আমার নাক কেটে দিয়েছে। তখন রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য কি করলো, রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য এই বনে এসে সীতাকে অপহরণ করে এই লঙ্কাপুরে নিয়ে গেল। এরপরে সীতাকে উদ্ধার করার জন্য রাম আর লক্ষণ একসাথে জোটবদ্ধ হয়ে যখন ওই যুদ্ধ করতে লঙ্কাপুরে গেল, সেটা নিয়ে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা। আমরা কি স্টোরি লাইনটা বুঝছি, আমরা কি কনটেক্সটটা বুঝছি যে কেন যুদ্ধটা হচ্ছে, কার সাথে কার কি গ্যাঞ্জাম, আমরা বুঝতে পেরেছি? বুঝলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি, ঠিক আছে, কমেন্টে একটু ক্লিয়ার লিখে ফেলি। আমি ফুল এখানে যেই আমি একটু তোমাদেরকে দেখাই, আমি সামনে এখানে ভয় পাওয়ার কিছু নাই। দেখো এখানে কার কার পুত্রকে, কার বউকে, সবকিছু আছে। তো যারা যারা বলছো ভাইয়া লেখা বুঝতে একটু সমস্যা হচ্ছে, সমস্যা নেই, স্লাইডে প্রপারলি লেখা আছে, আমাদের প্রবলেম হবে না, আমি পরে এক্সপ্লেইন করব। তোমরা আমাকে ফার্স্টে বলো যে আমরা স্টোরি লাইনটা বুঝছি কিনা, আমরা স্টোরিটা ক্লিয়ার সবাই?
স্টোরিটা কি ক্লিয়ার? অলরাইট, স্টোরি বুঝতে পেরেছি। স্লাইডে সমস্যা নেই, স্লাইডে পরে লেখা আছে, আমি তো এখন জাস্ট সিম্পলি একটু বোঝালাম, পরে পুরোটুকুই বোঝাবো আবার। এখন স্লাইড দেখা লাগবে না, এখন আমার কাছ থেকে, আমার মুখ থেকে গল্পটা শুনে বুঝতে পারছো কিনা সেটা বলো। তার মানে রাম আর লক্ষণ দুই ভাই, রামের বউ হচ্ছে সীতা, আর এদিকে রাবণের বোন হচ্ছে শূর্পণখা। এই রাবণ আর শূর্পণখা, তাদের সাথে কার মারামারি? রাম লক্ষণ আর সীতার মারামারি। এই নিয়ে হচ্ছে গল্প। চলো এবার সামনে আগাই, লেটস স্টার্ট। আমরা এইবার একটু এই কবিতাটার একটু পাঠ পরিচিতি বুঝি, যে ঘটনাটা কি। আরেকটা ব্যাপার তোমাদের কাছে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে, আচ্ছা সালমান ফার্সি বলছে ক্লিয়ার না। কি ক্লিয়ার না ভাইয়া? একটু যদি লিখে দাও তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। তোমার কি কাছে কি ক্লিয়ার না, এটা আমার কাছে ক্লিয়ার না। ঠিক আছে, আসো। ওকে, হ্যাঁ, আব্দুল জলিল আমাদের এইরকম একজন শিক্ষার্থী যে মাত্র এসেছে, এই জন্য বুঝতে পারেনি, এই জন্যই বলেছি সবসময় তাড়াতাড়ি আসবা। এইবার মজার ঘটনা শোনো, সেটা হচ্ছে আমাদের প্রচলিত যে ঘটনাগুলো আমরা জানি, সব জায়গায় আমরা কাদেরকে হিরো দেখি বলতো? আমরা সব জায়গায় দেখি হিরো কারা? হিরো হচ্ছে রাম আর লক্ষণ, তাই না? রাম আর লক্ষণকে আমরা কিন্তু হিরো হিসেবে দেখি সব জায়গায়। আর ভিলেনকে, গুন্ডাকে, ভিলেন হিসেবে আমরা দেখি কিন্তু কাকে? রাবণকে আর রাবণের ছেলে মেঘনাদকে। ঠিক আছে, রাবণকে আর মেঘনাদকে আমরা দেখি ভিলেন হিসেবে। কিন্তু এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে একটা আপসাইড ডাউন স্টোরি দেখানো হয়েছে। অর্থাৎ আমরা সাধারণত হিরো মনে করি বা হিরো হিসেবে জানি হচ্ছে রাম আর লক্ষণকে, ভিলেন হিসেবে জানি রাবণ আর মেঘনাদকে। কিন্তু এই পুরো কবিতাটার মধ্যে উল্টোটা দেখানো হয়েছে রাম আর লক্ষণ হচ্ছে খারাপ, মানে রাম আর লক্ষণ হচ্ছে এখানে দুষ্ট লোক, আর এদিকে রাবণ আর মেঘনাদ হচ্ছে এখানে শিষ্ট লোক বা ভালো লোক। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস রেকর্ড দেখতে পাওয়া যাবে, সমস্যা হবে না। আচ্ছা, অলরাইট, বুঝতে পেরেছি এখন। এইবার দেখো আমরা একটু পড়ার দিকে আসি। বিভীষণের প্রতি মেঘনাদ, এই যে কাব্যের অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের একটা বড় মহাকাব্য থেকে নেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদের কোন পার্ট থেকে নেওয়া হয়েছে জানো? 6th পার্ট থেকে। এটা টোটাল কয়টা পার্ট? বিভীষণের প্রতি মেঘনাদ, এটা নেওয়া হয়েছে মেঘনাদ বধ কাব্য থেকে। মেঘনাদ বধ কাব্য টোটাল 9টা পার্ট। এই 9টা পার্টের যে 6 বা ষষ্ঠ পার্ট বা স্বর্গ, যেটা নাম হচ্ছে এই যে স্বর্গর অর্থ হচ্ছে অধ্যায় থেকে এটা সংকলন করা হয়েছে। মোট কয়টা আছে? মোট আছে 9টা। আমাদের হচ্ছে এইচএসসি জন্য একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, আমাদের অ্যাডমিশনের জন্য একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। ঠিক আছে, সো এইগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। ওকে, অলরাইট। এইবার দেখো এখন কি বলা হচ্ছে। মেঘনাদ বধ কাব্যের 6ষ্ঠ স্বর্গে বা 6ষ্ঠ অধ্যায়ে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে, এইটা মাথায় রাখতে হবে, লক্ষণের হাতে কিরকম যুদ্ধে? অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। তার মানে আমরা সাধারণত দেখি হচ্ছে মেঘনাদ খারাপ, রাবণ খারাপ, ওদিকে হচ্ছে রাম ভালো, লক্ষণ ভালো। আমরা যদি ভারতীয় কালচার দেখি বা আমরা যদি মনে করো ভারতের সংস্কৃতি, ভারতের সাহিত্য কিংবা ভারতের সিনেমা টিনেমা দেখি, সবসময় দেখবা যে রাম লক্ষণকে ভালো দেখানো হয়, রাবণকে খারাপ দেখানো হয়। তোমরা কি জানো যে শ্রীলঙ্কা এবং ভারতেরও কিছু কিছু জায়গায় পূজা করা হয় বরঞ্চ রাবণের, এবং সেখানে তারা কিন্তু রাম লক্ষণের চেয়ে বেশি ভক্তি করে বা শ্রদ্ধা করে কাকে? রাবণকে। অর্থাৎ একটা ডিফারেন্ট পার্সপেক্টিভও কিন্তু আছে। এমনিতে আপাতভাবে আমরা সবাই জানি যে রাম লক্ষণ ভালো, রাবণ খারাপ, কিন্তু এই পুরো কবিতাটায় উল্টো ঘটনাটা দেখানো হচ্ছে। সো আমরা সাধারণত ওই যে বলা হয় না যে ইতিহাস লিখিত হয়, ইতিহাস কে লিখে? যে বিজয়ী হয় সে। এই কারণে সবসময় দেখা যায় যে বিজয়ের যে কোনো ঘটনাই সেটাই হচ্ছে তার বিজয় গাথা। এখন যে হারে তারও তো একটা পয়েন্ট অফ ভিউ থাকে, তাই না? আমরা যেটাকে পিওভি বলি, ওই পয়েন্ট অফ ভিউ নিয়েই এই কবিতাটা। অলরাইট, ঠিক আছে। এইবার দেখো, রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্যটার নাম হচ্ছে স্বর্ণলঙ্কা। সরাসরি শ্রীলঙ্কা এখানে বলে নাই, বাট কেউ কেউ বলে এটা হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। অর্থাৎ রাবণ কোথাকার রাজা ছিল? রাবণ ছিল একটা দ্বীপরাজ্য, আবারও বলছি যেটাকে অনেকেই বলে হচ্ছে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার রাজা ছিল রাবণ। সেখানে রাবণ কি করেছে? রাবণ, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু বইয়ের পাঠ পরিচিতি, এবং বইতে আমি একদম ক্লাসের শুরুতে তোমাদের যে গল্পটা বলে শুরু করলাম, যে শূর্পণখার নাক কেন কেটেছে লক্ষণ, এরপরে সীতাকে কেন অপহরণ করেছে রাবণ, তারপর সীতাকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য কিভাবে রাম আর লক্ষণ ওখানে এসে পড়লো, এই স্টোরি কিন্তু তোমরা বইতে পাবা না।
বইতে কিন্তু এই স্টোরিটা বলা নাই, এই কারণেই অনেক সময় আমাদের কাছে কি মনে হয়, অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয়, অনেক সময় আমাদের কাছে কি মনে হয়, কঠিন মনে হয়। আচ্ছা, এইবার দেখো রাবণ এরপর তার ভাই কুম্ভকর্ণের কথা বলা আছে। তার ভাই কার কথা বলা আছে? তার ভাই কুম্ভকর্ণের কথা বলা আছে এখানে, এবং তার এবং পুত্র বীরবাহুর মৃত্যুর কথা বলা আছে। ঠিক আছে, তার মানে এই কবিতার এই পার্টটা শুরু হওয়ার আগেই মানে মেঘনাদকে রাবণ, রাবণের দেখো রাবণের পক্ষে যুদ্ধ করছিল কে? তার ভাই কুম্ভকর্ণ এবং তার বড় ছেলে বীরবাহু, দুইজনই এই যুদ্ধটাতে মারা যায়। রাম এবং লক্ষ্মণের সাথে যুদ্ধ করতে গিয়ে রাবণের ভাই কুম্ভকর্ণ এবং রাবণের বড় ছেলে বীরবাহু দুজনই মারা যায়। দুজনই মারা যাওয়ার পরে রাবণ ঠিক করে যে তার যুদ্ধের সেনাপতি কি হবে? সেনাপতি হবে মেঘনাদ। এরপরে মেঘনাদকে কিভাবে রাম লক্ষ্মণ মিলে পরাজিত করে সেটা নিয়ে কিন্তু এই কবিতাটা। বুঝতে পেরেছি? আচ্ছা, অলরাইট। তারপর দেখি এই পিতা রাবণ পরবর্তীতে মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেয় তাকে। আচ্ছা, তারপরে যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাদ কি করলো? মেঘনাদ মানে তাদের ওই যে এটা হচ্ছে রাক্ষসপুরী, স্বর্ণলঙ্কা বা শ্রীলঙ্কা রাবণের যে রাজ্যটা, এটাকে বলা হচ্ছে রাক্ষসপুরী। এই রাক্ষসপুরীতে তাদের একটা প্রচলিত রিচুয়াল ছিল, সেটা হচ্ছে যুদ্ধে যাওয়ার আগে তারা যদি নিকুম্ভিলা যজ্ঞাগার, এটা একটা মন্দিরের নাম, নিকুম্ভিলা যজ্ঞাগার, এখানে গিয়ে তারা যদি অগ্নি দেবতার কাছে পূজা করত, এটা তাদের বিশ্বাস। রাবণ কিংবা হচ্ছে তার ছেলে মেঘনাদ, তাদের বিশ্বাস হচ্ছে একটা যুদ্ধে যাওয়ার আগে তারা যদি নিকুম্ভিলা যজ্ঞাগার গিয়ে অগ্নি দেবতার পূজা করত, আগুনের যে দেবতা তার পূজা করত, তাহলে কেউ তাদেরকে যুদ্ধে পরাজিত করতে পারতো না। এই বিশ্বাসটা তাদের ছিল। তো এই বিশ্বাসটা পালন করার জন্য কি করলো মেঘনাদ? যুদ্ধ শুরু করার আগে মেঘনাদ গেল কোথায়? নিকুম্ভিলা যজ্ঞাগারে গেল। আচ্ছা, এবং কার জন্য গেল? এই যে অগ্নি দেবতার পূজা করতে গেল। এবং পরবর্তীতে কি হলো? রাবণের অনুজ, রাবণের কিন্তু এক ভাইয়ের নাম কুম্ভকর্ণ, আরেকটা ছোট ভাই আছে তার নাম হচ্ছে বিভীষণ। এই বিভীষণ কিন্তু কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক আছে, এই বিভীষণ কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে। কেমন বিশ্বাসঘাতকতা করেছে? সে লক্ষণকে শত শত প্রহরী, প্রহরী মানে কি জানো? গার্ড। এই প্রহরী বা কই 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 প্রহরী কই, হ্যাঁ, প্রহরী বা গার্ডের চোখ ফাঁকি দিয়ে, প্রহরী বা গার্ডের চোখ ফাঁকি দিয়ে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে এসেছে। ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার কি হয়েছে, তখন কিন্তু মেঘনাদ যুদ্ধ করতে যায়নি, ওখানে মেঘনাদ গিয়েছে ওখানে পূজা করতে। এখন যখন মেঘনাদ পূজা করতে গেল তখন কিন্তু তার হাতে কি নাই? অস্ত্র নাই, সে যে যুদ্ধ করবে অস্ত্র নাই। লক্ষণ জানতো যদি মেঘনাদকে সে অস্ত্র গ্রহণ করার সুযোগ দেয় তাহলে যুদ্ধে সে জিততে পারবে না। এই জন্য লক্ষণ কিন্তু তাকে অস্ত্র গ্রহণ করার সুযোগটুকু না দিয়ে তার বিরুদ্ধে একটা অন্যায় যুদ্ধের অবতারণা করে বা একটা অন্যায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং লক্ষণ ওই যুদ্ধটাতে বিজয়ী হয়। আচ্ছা, এইবার আমাকে একটু তোমাদের যার যা কিছু টুকটাক প্রশ্ন আছে বলে ফেলো, আমি প্রশ্নগুলোর উত্তর করে ফেলি। এতটুকু পর্যন্ত যার যা কিছু প্রশ্ন আছে একটু বলে ফেলো, আমি একটু উত্তর করে ফেলি। ভাইয়া লাইভটা কি অ্যাপে দেখা যাবে? হ্যাঁ, অ্যাপেই তো স্ট্রিম হচ্ছে, আমাদের অ্যাপ কিংবা আমাদের ওয়েবসাইট থেকে তোমরা লাইভ ক্লাসটা দেখতে পারবা। এটা কি মহাকাব্যের অংশ? হ্যাঁ, শেখ আলিশা, এটা মহাকাব্যের অংশ। মহাকাব্যটা টোটাল 9টা পার্ট, 9টা চ্যাপ্টার। এটা হচ্ছে তার 6th পার্ট, 6 নম্বর পার্টের অংশ। ভাইয়া ক্লাস কি রেকর্ডেড থাকবে? ক্লাস রেকর্ডেড থাকবে, কিন্তু তুমি লাইভ ক্লাসে এসে পড়েছো, তোমার আবার রেকর্ডেড চিন্তা করার কি দরকার? তুমি এখন লাইভ ক্লাসটা করো। রেকর্ডেডও থাকবে বাবা, কিন্তু গা করো, আগে লাইভটা করো। কখন থেকে শুরু হয়েছে ক্লাস? আমাদের সবগুলো ডেমো লাইভ ক্লাস 7টায় আমাদের অফিসিয়াল টাইম, বাট আমরা 6:55 থেকে একটু দেখি, মানে 6:55 থেকে আমরা ক্লাস স্টার্ট করে দিই, তারপর দেখি আমাদের অডিও ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা। মোহাম্মদ শাফিন, দুষ্টুমি করো না, দুষ্টুমি করলে তোমাকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হবে আমাদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। মেঘনাদ রাবণের কি? আচ্ছা, এটা জ্যোতিময় বিশ্বাস প্রশ্ন করেছে, মেঘনাদ রাবণের কি? রাবণের ছেলে মেঘনাদ, দেখাবো একটু পরে, আমি দেখাবো। ঠিক আছে, ইষ্ট দেবতা মানে হচ্ছে আগুনের দেবতা, তাকে বলা হয় ইষ্ট দেবতা। মায়াদেবীকে, আচ্ছা, মায়াদেবী হচ্ছে পুরাণ বা হচ্ছে মিথোলজিতে বিশ্বাস করা হয় যে এক একটা পাওয়ারের জন্য এক একটা দেবদেবতা আছে। যেমন মনে করো গ্রিক যে গ্রিক মিথোলজিতে কিন্তু গানের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, এরকম হিন্দু মিথোলজিতেও এক একটা দেবতা আছে। তো মায়াদেবী কি করতো? মায়াদেবীর কাজ হচ্ছে জাদু মন্ত্র এগুলার কাজ করা। তো মায়াদেবীর আনুকূল্য বলতে বোঝানো হচ্ছে যে ম্যাজিক করে এসেছে। বুঝছো? গট ইট?
ঠিক আছে, এরপরে চলো একটু আগাই। আচ্ছা, স্টোরিটা শর্ট করে বলতে বলেছে, স্টোরিটা শর্ট করে আমি ক্লাসের লাস্টে যদি টাইম পেয়ে আরেকবার বলবো, আদারওয়াইজ আমি স্টোরিটা এমনি অন দা গোতে বলতে বলতে মানে পড়াতে পড়াতে আমি আবারও স্টোরি দেখাচ্ছি। ইতোমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে, মানে এই যে তলোয়ারটা মনে করো পকেটের মতো একটা জায়গায় থাকে, এইখান থেকে লক্ষণ তলোয়ারটা বের করছে, যে এই যে বের করলাম, ঠিক আছে, এই বের করলাম, এখনই মারামারি করবো। তো তখন মেঘনাদ যুদ্ধসাজ গ্রহণ করার জন্য সময় প্রার্থনা করলে লক্ষণের কাছে, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এখানে একটা ব্যাপার আছে, আগে যখন যুদ্ধ হতো, এখন কিন্তু আমরা যুদ্ধ করি হচ্ছে কি দিয়ে, AK-47 পিস্তল দিয়ে যুদ্ধ করি। তো আগে তো যুদ্ধ এমন ছিল, আগে ছিল তলোয়ার দিয়ে যুদ্ধ, মানে এদিক ওদিক। আমরা আগের আগের বিভিন্ন সিনেমা টিনেমা দেখেছি না, তো ওখানে কি হতো, তলোয়ার দিয়ে যুদ্ধ হতো। তলোয়ার দিয়ে যুদ্ধের সময় একটা রুল প্রচলিত ছিল, ঠিক আছে, যুদ্ধের একটা রুল প্রচলিত ছিল যে তোমার প্রতিপক্ষ যদি নিরস্ত্র হয় তাহলে তাকে আক্রমণ করা যাবে না, এরকম একটা প্রচলিত যুদ্ধের নীতি ছিল, সমর নীতি ছিল। এটা সবাই মেনে চলতো, এই প্রিন্সিপালটা সবাই এটাকে কি করতো, এই আদর্শটাকে সবাই রেসপেক্ট করতো। কিন্তু লক্ষণ এটা করে নাই। লক্ষণ কিন্তু মেঘনাদকে সুযোগ দেয় নাই অস্ত্র গ্রহণ করার, ঠিক আছে। আচ্ছা, ওকে, একজন বলছে যজ্ঞাগার বলতে কি বোঝানো হয়, যেখানে গিয়ে যজ্ঞ করা হয় বা যেখানে গিয়ে পূজা করা হয় ওইটাকে বলা হয় যজ্ঞাগার, বুঝছি। আচ্ছা, অলরাইট, তারপরে দেখি, এ সময় অকস্মাৎ যজ্ঞাগার, এই যে যেটা বলছে যেখানে পূজা করা হয়, যজ্ঞাগারের প্রবেশদ্বারের কাছে, মানে যজ্ঞাগারের যে গেট, গেটের কাছে চোখ পড়ে মেঘনাদের। মেঘনাদ দেখে তার চাচা, পিতৃব্য মানে কি, পিতৃব্য মানে হচ্ছে চাচা, সেখানে চাচা বিভীষণকে সে দেখে, এবং সাথে সাথে সে বুঝে ফেলে কিভাবে লক্ষণ শত শত প্রহরীর চোখ এড়িয়ে একদম যেই জায়গাটাতে মেঘনাদ আছে সেই জায়গায় এসে পৌঁছেছে। এটা তো লক্ষণের আসতে পারার কথা না, যদি ইন্টারনালি ভেতর থেকে কেউ তাকে সহায়তা না করে, সাহায্য না করে, কখনোই কিন্তু লক্ষণের এই জায়গাটাতে এসে পৌঁছানোর কথা না। তো এটা নিয়ে ফার্স্টে একটু কনফিউজ ছিল মেঘনাদ, যে আচ্ছা আসলো কিভাবে লক্ষণ, এই জায়গায় লক্ষণ আসলো কিভাবে। কিন্তু যখন সে তার চাচা বিভীষণকে এই জায়গাটা দেখে ফেলে, তখন কিন্তু সে সাথে সাথে বুঝে ফেলে যে আসলে ঘটনাটা কি ঘটেছে, ঠিক আছে। তোমরা এই কথাটা কি শুনেছো যে ঘরের শত্রু বিভীষণ, একটা বাগধারা এটা, ঘরের শত্রু, ঘরের শত্রু বিভীষণ, এটা শুনেছো কে কে? যারা যারা শুনেছো তারা একটু কমেন্টে লিখো ইয়েস, ঘরের শত্রু বিভীষণ, এই বাগধারাটা শুনেছো কে কে। আচ্ছা, আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে দেই, আমাদের আজকের ক্লাসের যে স্লাইডটা, স্লাইডের লিংকটা তোমরা কমেন্টে পিন করা অবস্থায় পাবা, লেখা আছে বিভীষণের প্রতি মেঘনাদের লেকচার শিট। এই লেকচার শিটের লিংকটা আছে, লিংকে ক্লিক করলে তোমরা আজকের ক্লাসের লেকচার শিটটা নামিয়ে নিতে পারবা, ঠিক আছে। এটা তো ক্লাস স্লাইড, লেকচার শিটটা তোমরা নিয়ে নামিয়ে নিতে পারবা। আচ্ছা, মুমতাহিনা বলছে স্যার কাহিনীটা বুঝছি না। কাহিনী বোঝাচ্ছি বাবা, একটু ধীরে ধৈর্য ধরো, ধীমান, একটু ধৈর্য ধরো, কাহিনী বোঝাচ্ছি, দাঁড়া, সমস্যা নেই। প্রথম ডেট হলো কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ কে? কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ভাই, কুম্ভকর্ণ ডেট, ঠিক আছে। এরপরে রাম আর লক্ষণের হাতে মরল কে? তার আরেক ছেলে, মানে বড় ছেলে বীরবাহু। তো যুদ্ধে রাম লক্ষণের হাতে যখন রাম লক্ষণ মিলে একত্রিতভাবে লঙ্কা আক্রমণ করলো, তখন রাবণের ভাই কুম্ভকর্ণ এবং তার বড় ছেলে বীরবাহু রাম আর লক্ষণের হাতে মারা পড়লো। এরপরে রাবণ করলো কি, রাবণ তার পক্ষ থেকে অন বিহাফ অফ হিম যুদ্ধ পরিচালনার ভার কাকে দিল? তার ছোট ছেলে মেঘনাদকে দিল। মেঘনাদই কি হবে? মেঘনাদী এখন থেকে তার সেনাপতি হবে, বুঝতে পেরেছি। মেঘনাদ কি হবে? মেঘনাদী এখন থেকে তার সেনাপতি হবে। আচ্ছা, অলরাইট, ক্লিয়ার এই পর্যন্ত। এইবার দেখো, এখন মেঘনাদ, এখন রাম আর লক্ষণ যখন প্রথমে যুদ্ধ শুরু করেছিল, সে রাম আর লক্ষণের মূল লক্ষ্য তো আসলে রাবণকে পরাজিত করা এবং সীতাকে ফেরত নিয়ে যাওয়া। কিন্তু রাম আর লক্ষণ যুদ্ধতে প্রথমে তারা আক্রমণ করলো হচ্ছে কুম্ভকর্ণকে, কুম্ভকর্ণকে মেরে ফেললো। তারপরে তারা আক্রমণ করলো বীরবাহুকে, বীরবাহুকে মেরে ফেললো। এইবার এখান থেকে নেতৃত্ব দিবে কে? এইবার এখান থেকে নেতৃত্ব দেবে হচ্ছে মেঘনাদ। তাহলে রাম আর লক্ষণের কাকে মারতে হবে এইবার? এইবার রাম আর লক্ষণকে মারতে হবে কাকে? মেঘনাদকে মারতে হবে। ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? আসলে অনেকেই বুঝতে পারছো না, স্লাইডটা পেলে সবকিছু ক্লিয়ারলি বুঝবে। চলো দেখি আমরা একটু। তো প্রথমত দিলীপ, দেখো একটা একটা করে আসো, আমার সাথে বুঝো, বেশি পণ্ডিতি করবে না, আমার সাথে বুঝো, একটা একটা করে ধাপে ধাপে যাবো, তাহলে সবই বুঝবা। দিলীপ, দিলীপের ছেলে রঘু, রঘুর ছেলে অজ, অজের ছেলে দশরথ, বুঝছো?
তার মানে দশরথের বাবা অজ, অজের বাবা রঘু, রঘুর বাবা দিলীপ। এতটুকু ক্লিয়ার? তারপরে দেখো দশরথের 3 বউ। দশরথের কয় বউ? এই যে এখানে লিখে দিই 3, 3 বউ দশরথের, 3 বউ। একজনের নাম হচ্ছে কৌশল্যা, একজনের নাম হচ্ছে কৈকেয়ী, আরেকজনের নাম হচ্ছে সুমিত্রা। 3 বউ, ঠিক আছে। কৌশল্যার সন্তান হচ্ছে শান্তা আর রাম। তাহলে আমার লাগবে কাকে এখান থেকে? আমি দেখি রামকে আমার লাগবে। কৈকেয়ীর পুত্র হচ্ছে ভরত, সুমিত্রার পুত্র হচ্ছে লক্ষণ আর শত্রুঘ্ন। তার মানে আমরা দেখলাম লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা আর রামের মায়ের নাম হচ্ছে কৌশল্যা। এখন কি বুঝতে পারছো যে রাম আর লক্ষণ ওরা কিন্তু সৎ ভাই, মানে তারা কিন্তু সহোদর না বা হচ্ছে আপন ভাই না। ক্লিয়ার? হ্যাঁ, রেকর্ডেড পাবা। জি স্যার। ক্লাস কতক্ষণ? ক্লাস নেব হচ্ছে আমরা 8:30 পর্যন্ত। আমরা আজকে, ঠিক আছে, আমরা আজকে কবিতার ব্যাখ্যা ট্যাখ্যাতেও যদি যাওয়ার সময় না হয় যাব না, আমরা জাস্ট কবিতার কনটেক্সটটা বুঝি। কবিতার জন্য বলছি পোল, পোলে উত্তর দাও, পোলে, পোল পোল পোল। ওকে, সো প্রায় 96% স্টুডেন্ট বলছো, 98 ইভেন সুমিত্রা। ওকে, অলরাইট, আমার স্টুডেন্ট 99% হয়ে গেছে। বিশ্বাস করো আমি আমার কোন ক্লাসে এত ভালো পার্টিসিপেশন পাইনি যে সবাই প্রায় সঠিক উত্তর দিচ্ছে। কারেক্ট অ্যান্সার দেখে নিব। আচ্ছা, কারেক্ট অ্যান্সারও দেখবো আর লিডার বোর্ডও দেখবো যে কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হলো। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার সুমিত্রা অবভিয়াসলি। এবার আমরা একটু রেজাল্টটা দেখে নিই। আমি তোমাদেরকে রেজাল্টটা বলি যে কারা কারা ফার্স্ট, সেকেন্ড,